স্বাগতম চ্যানেল আয়ের পর্দায় আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টের আজকের আয়োজনে। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে থাকবার চেষ্টা করছেন। দর্শক, নির্বাচনের উৎসব ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা রাস্তায় এখন পোস্টার বা নির্বাচনী প্রচারণা দেখতে পাচ্ছি। সে ছোটবেলায় আমরা যেরকম নির্বাচনকে দেখতাম সেই উৎসবের আমেজটা আমাদের মধ্যে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। 237টি দলে বিএনপিও মনোনয়ন দিয়েছে প্রার্থীদেরকে, এনসিপিও কিছু কিছু প্রার্থীদের ইতিমধ্যেই মনোনয়ন দিয়েছে আমরা শুনতে পাচ্ছি, এবং অন্যান্য দলের কি অবস্থা সেগুলো নিয়েও কথা বলবো আজকের আয়োজনে। জামায়াত 1 বছর আগেই সেই মনোনয়নের প্রার্থী স্থির করে রেখেছিল, কিছুদিনের মধ্যেই প্রকাশ করবে বলে জানিয়েছে, এবং বিএনপিতে যারা যারা মনোনয়ন পেয়েছে, এনসিপিতে যারা পাচ্ছে, সবাইকে নিয়ে আমরা একটা নির্বাচনের দিকে এগোচ্ছি। এবং সেই নির্বাচনের দিকে যেই বাধাগুলো ছিল, যে গণভোট কবে হবে সেই নিয়ে যে সংশয় ছিল, সেটি নিয়েও সব দলকে ঐক্যমতে আসার আহ্বান জানিয়েছেন সরকার। যদি 7 দিনের মধ্যে তারা সেই ঐক্যমতে না আসতে পারে তাহলে সিদ্ধান্ত নেবে সরকার। এছাড়াও আরপিও পদ্ধতি বহাল রয়েছে, প্রার্থীরা যদি জোট গঠন করেও তাহলেও তাদের নিজেদের প্রতীকে নির্বাচন করবে। এই সব কিছু নিয়ে কথা বলবো নির্বাচনের উৎসব কেমন হতে যাচ্ছে আমাদের জন্য। আমাদের সাথে দুজন অতিথি আজকে আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। মনোনয়ন পেয়েছেন আপনি, আপনাকে স্বাগতম এবং অভিনন্দন। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আছেন জয়নাল আবেদিন শিশির, আপনাকেও স্বাগতম, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। শুরুতে হাবিবুর রহমান হাবিবের কাছে যেতে চাই। যেটি বলছিলাম যে নির্বাচনের উৎসব কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, মনোনয়নে পেয়েছেন, কিন্তু বিএনপির যে 237টি আসনে মনোনয়ন দিয়েছে প্রার্থীকে, সেখানে আমরা শুনছি যে অনেকে যারা কারাভোগ করেছে, যারা নির্যাতিত হয়েছে, এরকম অনেক অনেক মানুষ বাদ পড়েছে। আবার বিএনপি যে সমঝোতার রাজনীতি করতে চায়, নতুন মুখ যে আমরা দেখতে পাচ্ছি বিএনপিকে, সেটিকে আমরা সাধুবাদ জানাই অবশ্যই, কিন্তু যারা বাদ পড়েছে সেই ক্ষোভ বা দলীয় অভিমান, এটাকে আপনারা ঐক্যের পথে কিভাবে আনছেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল টু দ্য পয়েন্ট যারা দেখছেন, আমার সেই সম্মানিত দর্শক শ্রোতাদেরকে সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচক শিশিরকে ধন্যবাদ। আসলে বিএনপি তো অনেক নেতা, একটা নির্বাচনে 5 জন 7 জন করে নির্বাচন করতে চায়। তখন আমার পাবনা 4 সর্দি 8 করিয়া গত বছর 20 জন মন নিয়েছেন, 20 জন আমাদের একসাথে ডেকে চেয়ারম্যান সাহেব বললেন যে একজনকে মনোনয়ন দেওয়া হবে, বাদ বাকি সবাইকে একসাথে কাজ করবেন। এবার আমার ওখানে ওই অবস্থায় ভালো নাই। এবার বিএনপি একটা ভালো কাজ করেছে, অনেক আগেই মোটামুটি সিলেকশন দিয়ে দিয়েছে আর কি, ঝামেলাটা কমে যাবে। যে আমার ওখানে এবার প্রার্থী ছিল না। তবে এখনো তো পরিবর্তন হতে পারে, এটি তো চূড়ান্ত হতে পারে, দু একটা ক্ষেত্রে হতে পারে, যেমন ধরেন কোথাও কোথাও জোটের তেমন সম্ভাবনাময় কেউ যে আসে তখন হয়তো সে কনসিডার করবে। তাছাড়া আমাদের যাদেরকে দেওয়া হয়েছে এরা বিচার বিশ্লেষণ করেই দিয়েছে যে আমার ঈশ্বর দিতে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা বাংলাদেশে, সবসময় ক্যান্ডিডেট থাকেই। এবার একজন মাত্র ছিল, আমার জেলখানায় ছিল, আমার যে ছোটো ভাই, ও ছাত্র করতো, পৌর বিএনপির সদস্য সম্পাদক ছিল, জাকিরিয়া পিন্টু। তো জেলখানাতে বের হলো, ফাঁসির আসামি ছিল আমাদের। যে একটা দেখছেন যে 47 জন নেতাগুলো ফাঁসি দিয়েছেন, 9 জনকে, 25 জনকে যাবজ্জীবন, 10 জনকে 13 জনকে 10 বছর জেল দিয়েছিল। তার ভিতরে সেও ছিল ফাঁসির আসামি। বের হওয়ার পরে আমাকে বললো, ভাই আমি মাঠে যাবো, নমিনেশন চাবো। চাও, বিএনপির মতো একটা দলের 2-3 জন 4 জন নমিনেশন নাই চায়, তাহলে আর হলো কি? তাহলে বিএনপি এত বড় দল, তার তো কোনো প্রমাণ হয় না। তো মাঠে ছিল। তো কালকে যখন আমার নাম পড়তেছি, তখন আমি এশিয়ান টেলিভিশনে ছিলাম। তো আমি নামাজ পড়তেছি, নামাজ পড়ে উঠে সর্বপ্রথম তাকে ফোন করলাম। ফোন করে বললাম যে পিন্টু নমিনেশন পেয়েছে, ভাই অভিনন্দন জানালো, স্বাগতম জানালো। জানিয়ে তার কিছুক্ষণ পর তার পেজ এসে বললো যে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই, কোনো দলীয় ইয়ে ছিল না, নমিনেশন প্রত্যাশাই ছিল, এখন দল ধরে সিদ্ধান্ত দিয়েছে, এখন সবাই মিলে একসাথে নির্বাচন করবো। এবং আরও যারা ছিল মোটামুটি সবাই, আমি সারাদিন যত খবর পেলাম, প্রত্যেকেই আগ্রহ ভরেই তারা একসাথে নির্বাচনটা করবে। কারণ দীর্ঘ 15.5 বছর বিএনপির উপর যে নির্যাতন চালানো হয়েছে, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদাকে ষড়যন্ত্রমূলক মামলা শাস্তি দিয়ে সে নির্জন কারাগারে সেই আপনার পলিস্টার খুলে পড়ে যাচ্ছে, এমন একটা জায়গায়, স্বাস্থ্যের জায়গাতে রাখা হয়েছিল, অসুস্থতার ভিতরে। তারপর পিজি হসপিটালে ছিলেন। আমাদের নেতা যেমন তারেক রহমানকে একটা মিথ্যা মামলাতে সাজা দেওয়া হয়েছে, এমনকি ডাক্তার জুবাইদুর রহমান এই আমাদের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান, যার বাবা একজন নৌবাহিনী প্রধান ছিলেন, যার দাদা প্রথম ICS
এই উপমহাদেশে প্রথম আইসিএস, আসাম বিধানসভার সদস্য ছিলেন, আসামে কংগ্রেসের সভাপতি ছিলেন, এবং তার দাদা এই উপমহাদেশের সর্বপ্রথম মুসলমান এমবিবিএস ডাক্তার, তার বাবার একটা ঐতিহ্যবাহী ফ্যামিলি। তার বিরুদ্ধে মামলা ধরে মাত্র 35 লক্ষ টাকা জ্ঞাত আয় বহির্ভূত একটা মামলা দিল। এটা একটা কোনা বিক্রি করে দিতে পারে, ওরকম কোটি টাকা বিক্রি করা যায়। তো এই সমস্ত কারণে বিএনপির কর্মীরা তাদের ভিতরে একটা বুঝ এসেছে যে না, আমাকে দেয়নি, ঐক্য থাকা। দু একটা জায়গায় টুকিটাকি হচ্ছে, এত বড় দল, সেই দলের ভিতরে সবটা 100% চলছে, বিশ্লেষণ করে হয়তো একজন এইদিকে বেশি আছে, একজন ওইদিকে বেশি আছে, সব কিছু মিলে দল একটা সিদ্ধান্ত নিয়েছে। এবং দেখেন, অ্যাডভোকেট ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা, জামাত ইসলামের কর্মকাণ্ডের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে আর বিশেষ কিছু একটা ছোটোখাটো কারণে তাকে দল তার সদস্যপদ নির্বাচনের মাঠে স্থগিত করা হয়েছিল। তাকে কিন্তু মনোনয়ন দিয়েছে, তার এলাকার তার পপুলারিটি আছে, প্রচণ্ড পপুলারিটি আছে। আমাদের লাঙ্গলকোট কুমিল্লা আব্দুল গফুর ভাই 100 এমপি ছিলেন, তো বিগত দিনে রাজনৈতিক বিভিন্ন কারণে অকারণে একদম পিছিয়ে পড়ে গেছে, তার কোনো নামই ছিল না কোথাও। আমি তাকে বলতাম, আমার সাথে পার্সোনাল সম্পর্কে, আমি বললাম ভাই আপনি মাঠ ধরে রাখেন, মাঠে তো আপনার জনপ্রিয়তা আছে, তাকে মনোনয়ন দিয়েছে। তো এমনিভাবে দল কিন্তু যাচাই করে দলের ভিতরে কে কতটুকু মানুষের কাছে বেশি গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছে সেইটার বেসিসেই কিন্তু একটা ইনক্লুসিভনেস আনার চেষ্টা করছে। আপনার কাছে আবারও শুনবো, আমরা জয়নাল আবেদিন শিশিরের কাছে শুনবো। কিছুটা আনুষ্ঠানিকতা বাকি থাকলেও কিন্তু আজ নিবন্ধন পেয়েছেন এনসিপি নির্বাচন কমিশনের, এবং আপনারা প্রার্থীও ঘোষণা করেছেন ইতিমধ্যে। কিন্তু এতদিন তো আমরা শুনছিলাম যে আইনি ভিত্তি ছাড়া আপনারা নির্বাচন করবেন না, শাপলা প্রতীক না পেলে নির্বাচন করবেন না। তাহলে আপনারাও কি বিএনপির মতো আসলে কম্প্রোমাইজ করে একটা সমঝোতায় এসেছেন? ধন্যবাদ সামন্ত আপনাকে এবং আমার সহ আলোচক হাবিবুর রহমান হাবিব ভাইকে এবং চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে। আমি আজকে আমাদের এই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে শাপলা প্রতীক পাওয়া এবং দলের নিবন্ধন পাওয়া নিয়ে যারা দেশবাসী যারা আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আমাদেরকে সমর্থন করেছেন, সকলকে আন্তরিক অভিনন্দন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। আমরা দেখেন, আমরা শুরু থেকেই আমরা বলেছি যে জুলাই সনদ এর আইনি ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতি এটা আসলে নির্বাচনের সাথে শুধু মিলালে হবে না, এটা আপনার দেখতে হবে এটা একটা স্টেট ম্যাটার বা এটা একটা জাতির একটা বড় ধরনের একটা সিদ্ধান্ত। 5 বছর পরে নির্বাচন হবে, এটা একটি চলমান প্রক্রিয়া, কিন্তু আপনার তো রাষ্ট্রের মৌলিক যে কাঠামো সেটা কিন্তু আপনার 5 বছর পরে পরে চেঞ্জ হবে না। আমরা শুরু থেকে বলেছি, আপনার মনে থাকার কথা, যখনই 5 আগস্ট হলো, 5 আগস্টের পরে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 8 আগস্টে নয়াপল্টনে সমাবেশে বলেছেন 3 মাসের মধ্যে সরকারকে ইলেকশন দেওয়ার জন্য। পাশাপাশি বিএনপির যে সমমনা দল জামাত ইসলাম বা আরও যারা দল 63টি দল কেউ কিন্তু না বলেননি, একমাত্র আমরাই বলেছি যে না, শুধুমাত্র একটি ইলেকশন করার জন্যই আমরা আসলে এই 2000 ছাত্র জনতা জীবন দিই। আমাদের একটি রাষ্ট্রের মৌলিক কাঠামোগত পরিবর্তন দরকার। এই রাষ্ট্রের কাঠামোটি অনেক বড় একটি ফেসিস্ট কাঠামোর মধ্যে টিকে আছে। এই কাঠামোতে বিএনপিও সাপারার হয়েছে, পুরো দেশের জনগণও সাপারার হয়েছে। আপনি দেখেন, এই আমাদের এই দাবি প্রেক্ষিতে কিন্তু ঐক্যমত কমিশন হয়, এই যে জুলাই সনদ বা আপনার জুলাই ঘোষণা, এগুলো কিন্তু আমাদের দাবির প্রেক্ষিতে। আপনার স্মরণ থাকার কথা, আমরা প্রথম বলেছি যে আমরা একটি সেকেন্ড রিপাবলিক করার জন্য, আমরা বলেছি যুবলীগ নেতা রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণের জন্য, আমরা বলেছি নতুন একটি আমাদের সংবিধানের প্রয়োজন এবং গণপরিষদ নির্বাচন প্রয়োজন, আর যদি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ থেকে, এই জিনিসগুলো কিন্তু আমরাই বলেছি এবং এই কাঠামোগত। এই যে এখন আপনি এই যে জুলাই সনদে আমরা কেন স্বাক্ষর করছি না, এর যদি একটু পিছনে যান, ঠিক আপনি এটা কম্পেয়ার করতে পারবেন। ঠিক 1972 সালে মুজিব ইন্দিরার সংবিধানে যেরকম বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তীতে ওই অর্জিত স্বাধীনতা যেভাবে আওয়ামী লীগ পকড়স্থ করে ফেলেছে, একটা সংবিধান শেখ মুজিবকে আর ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশনে এদেশে হয়েছে, জনগণকে এখানে কোনো জনগণকে এখানে আদারিং করা হয়েছে। ঠিক আমরা চাচ্ছি সেরকম কিছু না হোক। আমরা চাচ্ছি, দেখেন, এখন যদি দলীয় প্রধান এবং সরকার প্রধান, আমরা বলছি এক ব্যক্তি হতে পারবেন না, বিএনপি এটাতে ডিসএগ্রি করছেন। আমরা বলেছি যে সংসদের উচ্চ কক্ষে আপার হাউসে পিআর হবে এবং সেটা প্রাপ্ত ভোটের অনুসারে হবে, বিএনপি এতে ডিসএগ্রি করছেন। ওনারা পিআর মানছেন, কিন্তু মহিলা যে এমপিরা যেভাবে হয় প্রাপ্ত আসন অনুপাতে ওনারা এইভাবে চাচ্ছেন। আমরা বলছি না, আপনারা সংরক্ষিত আসনের মতো করে আপনারা একটু প্রাপ্ত ভোটের অনুপাতে আসেন।
আমরা বলেছি যে এই যে আপনার যে রাষ্ট্রায়ত্ত যে বিভিন্ন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো আছে, পিএসসি আছে, নেপাল আছে, রাজস্ব কর্মকর্তা আছে, এই জিনিসগুলোর জন্য আলাদা আমরা বলছি একটি কমিশনের জন্য। এগুলো প্রধানমন্ত্রীর হাতে সরাসরি ছেড়ে দেওয়া বা রাষ্ট্রপতির হাতে ছেড়ে দেওয়া উচিত না। আমরা এগুলো স্বচ্ছতার জন্য এগুলোর সাথে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন, এগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। এবং সংসদে আপনার যে এই জাতীয় সংসদ ইলেকশনের সময় যে আমরা বিএনপি দাবি করছেন গণভোট, আমরাও কিন্তু বলেছি যে এখন একটা গণভোট হওয়া প্রয়োজন, এবং সেটা এই নোট অফ ডিসেন্টকে বাদ দিয়ে, কারণ জনগণ যখন ম্যান্ডেট দিয়ে দিবে, আপনার এই নোট অফ ডিসেন্ট জনগণের ম্যান্ডেট থেকে বড় কিছু না। কিন্তু বিএনপি এগুলোতে ডিসএগ্রি করার কারণে সরকার একটা সিদ্ধান্তে আসতে পারেন নাই। এবং আমরা শুরু থেকে আমরা একটা গ্যাস করছিলাম বিএনপি এই জিনিসগুলোতে শেষ পর্যন্ত মানবেন না, এবং সেটাই সত্যতা প্রমাণিত হলো। যার কারণে আমরা কিন্তু এখনো জাতির এত বড় একটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আমরা আমরা সাইন করিনি, আইনি ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতি ছাড়া আমরা সাইন করিনি। কারণ আমরা বিশ্বাস করি আগামী 100 বছরে যদি আমরা এটা সমাধান করতে না পারি, এই যে আমরা একটা জুলাই বিপ্লব করলাম, এই প্রজন্মকে শুধু এনসিপিকে না, যারা জুলাই বিপ্লব করেছে এই প্রজন্মকে পরবর্তী প্রজন্ম দোষারোপ করবে, নাম তুলে তুলে গালিগালাজ করবে। আমরা কেন পারলাম না? বিএনপি তো বলছে যে বিএনপি কম্প্রোমাইজ করছে, আপনারা বিএনপি আচ্ছা দেখেন, হাবিব ভাই তো ওই জায়গায় আছেন, উনি তো আমাদের অনেক সিনিয়র। বিএনপি দলীয় প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি না, এই বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। বিএনপি এই যে পিএসসি থেকে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছেন, আমাদের যে আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছেন, এগুলোর ব্যাপারে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। তারপর হচ্ছে আপনার আপার হাউসে পিএন নিয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। এবং শুধু রাখেন নাই, বিএনপি বলছে আমি যদি ক্ষমতায় আসতে পারি, এই নোট অফ ডিসেন্ট কিন্তু আমি একটাও মানব না। আপনাকে বুঝতে হবে, একটা হচ্ছে আপনার ক্ষমতায় আসা রাষ্ট্র পরিচালনার জন্য, আরেকটা হচ্ছে রাষ্ট্রের মৌলিক একটা কাঠামো বা গাঠনিক একটা পরিবর্তন আপনি আগেই করে দিয়ে যাচ্ছেন, যে পরবর্তী ক্ষমতা আসুক তার জন্য এটা কার্যকর হবে। এখন যদি আপনি গণভোটের মাধ্যমে যদি জনগণ ম্যান্ডেট দিয়ে দেয় যে এই জিনিসগুলো সেটেল, তারপর তো বিএনপি কথা থাকার কথা ছিল না। কিন্তু বিএনপি তো সেগুলো মানছেন না। সে বলছে যে জাতীয় সংসদ ইলেকশনে যদি আমি ম্যান্ডেট পাই, আমি এগুলো একটা মানতে বাধ্য নই। বরং নতুন একটি জিনিস আমরা শুনে অবাক হচ্ছি, নোট অফ ডিসেন্টের সঙ্গে বিএনপির কাছে পাল্টে গেল। নোট অফ ডিসেন্টের সঙ্গে বিএনপির কাছে পাল্টে গেল। আমরা বিএনপির কাছে সেটা প্রত্যাশা করিনি। নোট অফ ডিসেন্ট মানে কি? ধরেন এই রুমে যদি 10 জন লোক থাকে, 9 জন একমত, একজন দ্বিমত, আমি এটার সাথে একমত না, তবে তোমাদের দাবিটা যদি তোমরা এক্সিকিউট করো, আমি এর সাথে সম্মানের সাথে আসি, আমি তোমাদের সহযোগিতা করব। কিন্তু আমি আমার কথাটা রেখে গেলাম, ডিমোটটা দিয়ে গেলাম, কিন্তু আমি তোমাদের এই যে প্রক্রিয়ার সাথে আমি অসম্মান করছি না। কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট কি? তুমি এই 9 জন যতই তোমরা একমত হও, আমি ক্ষমতায় আসলে আমি তোমাদের 9 জনের কোনো কথাই মানবো না। আমি আমার ক্ষমতা আসলে আমার একজনের কথাই হবে। তাহলে এটা তো নোট অফ ডিসেন্ট। হাবিবুর রহমান হাবিবের কাছে শুনবো, বিএনপি কি আসলে এই নতুন ধারার রাজনীতিটার সাথে মানিয়ে নিতে বা খাপ খাওয়াতে চাচ্ছে না? ছাত্ররা যে রাজনীতিটা চাচ্ছে, সংস্কার চাচ্ছে, বিএনপি তো সংস্কার বৃদ্ধি পড়েনি। এই যে এনসিপির দাবিগুলো মেনে নিচ্ছে না বা ছাত্রদের দাবিগুলো মেনে নিচ্ছে না। এনসিপি যখন তারা রাজনৈতিক দল গঠন করলো, তাদের যখন রেশন দিচ্ছিল না, আমি কিন্তু বহু জায়গায় টেলিভিশনে আমি ব্যক্তিগতভাবে বারবার বলেছি, নির্বাচন সরকারকে বলেছি তাদের রেশন দেওয়া হোক। কত দলিত বাংলাদেশে আছে। ধন্যবাদ হাবিব ভাই, আপনাকে ব্যক্তিগতভাবে কতবার বলেছি বললে? আপনি যদি বলে থাকেন, কয়েকবার বলেছি, এবং যখন বারবার বলেছি যে সব জায়গায় অত আইন দেখতে হবে না। ওরা আন্দোলন করেছে, ওরা দল করতে চাইছে, কিন্তু সমস্যাটা কি? ওদের অফিস থাকা লাগবে, 100 জায়গায় অফিস থাকা লাগবে, এত সদস্য থাকা লাগবে, কোনো দরকার নেই, দিয়ে দেন, এক্সেপশনাল ব্যাপার। এবং ওদের এই শাপলা নিয়ে যখন তুমুল বিতরণটা চলছে, আমি সরাসরি বলছি শাপলাদের দেওয়া হোক। শাপলা দেওয়া মানে তো 10টা এমপি দিয়ে দেওয়া হচ্ছে না। সেখানে আপনার নাই তালিকার মধ্যে, তালিকা বানান, তালিকার মধ্যে ঢোকান, ঢুকে দেন না শাপলা। ওদেরকে বিরক্ত করতেছেন কেন? আমি সাংঘাতিক শাপলা, এই জন্য ওদের সাথে আমার ছেলেরা আপনি এত আমি এত, তোমরা চাচ্ছ, আমি আন্দোলনের নেতা ছিলাম, তো তোমরা আন্দোলন করেছো, তোমরা একটা চাচ্ছ নির্বাচন দিতে, সমস্যাটা কি? কত কিছু আপনারা বললে তো আর দিয়ে দিবে না, এই সিট তো নিজস্ব একটা মতামত। কেন ঝামেলা করে? ওরা তো আন্দোলন করেছে, ওরা একটা প্রতীক চাচ্ছে। না আন্দোলন করেছে, এখন যা চাইবে তাই দিয়ে দিবে নাকি? তা তো না, শাপলা প্রতীক দিলে কি আমরা কাঁঠাল জাতীয় ইয়ে না, ফল না, তো সেটা কি প্রতীক নেই? আছে তো। শাপলা নিয়ে কি এত?
এত বাধা কি আছে? ওরা চেয়েছে ওটা যাক, আমি দেবো এখন না। শাপলা না পেয়েও তারা যাক। নির্বাচনের প্রার্থী হ্যাঁ, ঘোষণা শাপলা না পেলে করেছে, এটাই কলি সবচেয়ে দিয়েছে বড় তারা। কথা। কলি আচ্ছা, দিয়েছে তারা। আমি আমার শেষ করি। শিশিরের কাছে শুনবো। এখন সবচেয়ে শেষ করি। আলোচিত সমীকরণ কিন্তু বিএনপি আর এনসিপির জোট গঠন, সেটাতে কি হবে? এটা আবার হাবিব ভাইয়ের কাছেও শুনবো। আচ্ছা, আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন এর আগে এনসিপি প্রার্থীতা ঘোষণার জন্য। আমাদের এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রার্থীতা ঘোষণা করা হয়নি। এগুলো হচ্ছে গণমাধ্যম যে যে এলাকায় কাজ করেছেন, গণসংযোগ করেছেন বা বিভিন্ন সভা সমাবেশ করেছেন, তাদের এই প্রত্যাশা অনুযায়ী, গণমাধ্যম প্রত্যাশা অনুযায়ী অনেককে আপনাকে বলা হচ্ছে যে এই জায়গার প্রার্থী, যেখানে দলের কোনো অন্য প্রার্থীও নাই, সেই জিনিসটি গণমাধ্যমে এসেছে। আমরা কিন্তু দলগতভাবে এখনো আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা করিনি। আমাদের একটি যে নির্বাচন পরিচালনা কমিটি হয়েছে 10 সদস্যের, আমরা সারা দেশে 300 আসনে আমরা প্রার্থীতা ঘোষণা করব ক্রমান্বয়ে। প্রথমে হয়তো আমরা 100 থেকে 150 করব, তারপরে বাকিটুকু করব। তো আমরা এখন পর্যন্ত আমাদের দলীয় সকল ফোরামে আনুষ্ঠানিকভাবে বলেছি আমরা এখন পর্যন্ত কোনো দলের সাথে জোটবদ্ধ হয়েছি এ ধরনের সিদ্ধান্তে আমরা এখন উপনীত হইনি। তবে আমরা শেষ সময় পর্যন্ত দেখব আমাদের যেখানে জুলাই সনদ এবং আপনার যে সাংবিধানিক স্বীকৃতি বা আমাদের যে মৌলিক দাবিগুলো রয়েছে এগুলোর সাথে যারা অ্যালাই করবে তাদেরকে আমরা বেশি প্রাধান্য দিব এবং আমাদের সাথে জোট করার জন্য সবার দরজা উন্মুক্ত। আমরা যে কারোর সাথে জোট করতে পারি, বাংলাদেশ মধ্যে যে কোনো দলের সাথে আমাদের জোট হতে পারে, এতে আমাদের সমস্যা নেই। তবে আমাদের দলের মধ্যে যে একটি বিতর্কত যে একটি আলাপ রয়েছে বা প্রত্যাশা বা দলের নেতাকর্মীদের যে চাওয়া, সেটা হচ্ছে সারা দেশে 300 আসনে আমাদের এককভাবে ইলেকশন করা বা শাপলা প্রতীক ইলেকশন করার প্রস্তুতিটি আমাদের নেতাকর্মীরা বেশি চাচ্ছেন। কারণ আমরা মনে করি শাপলার কলি, শাপলা কলি বলেন আর শাপলা বলেন কাছাকাছি তো, ধানের শীষ কাছাকাছি নয়, এটি নিয়ে আসলে এত যুদ্ধ, এত চেষ্টা না। হচ্ছে, আমরা সেটা মনে হচ্ছে। করি এটা খুব বড় ম্যাটার না। শাপলা বোঝা যাবে, সমস্যা নাই, আপনারা বুঝতে পারবেন। শাপলা ফুল হয়তো আমাদেরকে দেয়নি, কিন্তু ফুল তো কিছুটা ফুটছে। কলি থেকেই আসলে ফুল হ্যাঁ, তো ফুটবে। এখন হ্যাঁ, আমি হ্যাঁ। দেখছি কলিটাও সেটি একদম একটি কলি না, কথা। যেভাবে দিচ্ছে কলিটা যাতে একটু বোঝা যায় ফুল দু একটা পাতা ফুটে আছে এরকম মানে এরকম দিচ্ছি। তো এটা আচ্ছা, এমন একটা কথা আমরা শুনতে পাচ্ছি যে আপনারা জামায়াতের কাছে 100টি সিট চেয়েছেন, বিএনপির কাছে 50টি সিট চেয়েছেন, এমন কি কিছু হয়েছে? এবং দর কষাকষিতে না মেলার কারণে কি আপনারা জোট গঠন করছেন না? না, আমাদের নেতাকর্মীদের প্রত্যাশা হচ্ছে আমরা হচ্ছে একটি অভ্যুত্থান থেকে উঠে আসা দল। মানে উঠে আসা দল। দেশের মানুষের অনেক প্রত্যাশা রয়েছে, আমাদের বয়সে আমরা অনেক তরুণ, আমাদের রাজনীতি করার অনেক বয়স থাকবে। আমরা চাচ্ছি সারা বাংলাদেশে যদি আমরা 300 আসনে যদি এককভাবে ইলেকশন করতে পারি, আমাদের প্রতীক ইলেকশন করতে পারি, আমরা যদি একজনও যদি সংসদ সদস্য না হই, আমাদের দুঃখ থাকার কথা না। আপনারা চাচ্ছেন এবং দলটাকে আমরা মনে প্রতিষ্ঠিত করছি করতে। যে একটা বেস নিয়ে আমাদের দলটি দাঁড়িয়ে যাবে এবং আমরা মনে করি আমাদের তরুণ দলের প্রতি মানুষের যে প্রত্যাশা, নির্বাচনে তো এখনো 3 মাস রয়েছে, আমরা মনে করি আমরা নির্বাচন অনেক ভালো করব। এবং আপনারা যেটা ভাবছেন যে আমাদের রিজার্ভ ভোট নাই, আমাদের মানে মাসেল পাওয়ার নাই, মিডিয়া এস্টাবলিশমেন্ট নাই, আমাদের আরও যে জিনিসগুলো যেগুলো মানে থাকার নির্বাচন মেকানিজমের জন্য নাই, আমরা মনে করি না। আমাদের দেশের মানুষ তো আমাদেরকে হতাশ করেননি। আমরা যখনই রাস্তায় নেমেছি মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি। সব আমরা দলের মনে জন্যই করি আমাদের শুভকামনা ভোটের মধ্যেও থাকবে। আমরা মানে ভোটের মাঠেও এবং আমাদেরকে জনগণ মানে হতাশ করবেন না। এবং আমরা এই 3 মাস অনেক বেশি সময়, 3 মাসে যদি আমরা কাজ করতে পারি, আশা করি আমরা এককভাবে অনেক ভালো করব। ধন্যবাদ শিশির, আবারও আসবো আপনার কাছে। আমরা হাবিবুর রহমান হাবিবের কাছে শুনবো। নাহিদ ইসলাম একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে বিভিন্ন মহল থেকে এবং আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে রাজনৈতিক দলগুলো। কোন রাজনৈতিক দলগুলো সুযোগ দিচ্ছে, কারা তারা? না, নির্বাচনকে ভণ্ডুল করার জন্য আর ষড়যন্ত্র হচ্ছেই। সেটা বিভিন্ন কথা, কোনো সময় পেয়ার সিস্টেমের কথা বলা হচ্ছে, কোনো সময় এই যে জুলাই সনদ পুরা বাস্তবায়ন না হলে নির্বাচন যাব না, পুরা সংস্কার না হলে নির্বাচনে যাব না, পুরা বিচার কাজের সমাপ্ত না হলে নির্বাচনে যাব না, বিভিন্ন এই তো চলছে। আর শেষে যে ব্যাখ্যাটা দিল সেটা বিএনপি নোট অফ ডিসিশন দিয়ে রেখেছিল, ওই রেখেই কিন্তু স্বাক্ষর করেছিল। ওই অবস্থায় এই পরবর্তী সময় যখন আলিজার সাহেব যখন সাবমিট করলেন ওইটা নাই। আমার কথা হলো যে আমরা বলবো নির্বাচন সালে বলবো যে এতগুলো 84টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, 84টা পয়েন্ট, আমরা 10টা বা 15 এই বিষয়ে নোট অফ ডিসিশন দিয়ে রেখেছি। যদি আপনারা আমাদেরকে ভোট দেন তাহলে আমরা সেগুলি আমাদের যেটা ইচ্ছা বা আমাদের যেটা মনে করি যে এটা সঠিক আমরা সেটা করবো। তারপরে মানুষ ভোট দেয়, রায় তো সর্বোচ্চ রায়, তাহলে আমরা সেগুলি বাস্তবায়ন করবো, না হলে পরে করবো না। তো উঠিয়ে দেওয়ার তো কিন্তু কোনো দরকার নেই। এবং এই যে নির্বাচন ইয়ে না, তবে আপনি ব্যক্তিগতভাবে বললে তো হবে না, বিএনপি দল হিসেবে কি চাচ্ছে সেটা আসলে দল হিসাবে দেখার তো বিষয়। দল হিসাবে তো নোট অফ ডিসিশন রেখেই তো জুলাই স্বাক্ষর করেছে। যখন এটা উঠিয়ে মানে
নোট অফ ডিসেন্টের কোনো এখন ভূমিকায় থাকবে না, যেটা বললো, তখনই তো আমাদের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এবং এখন দেখেন যে এই সবসময় যে রেফারেন্ডাম যেটা হয় বা হানা ভোট যেটা হয় একটা বিষয়ের উপরই হয়, সারা পৃথিবীতে 2, 3, 5, 10, 50, 80টা নিয়ে কিন্তু হয়নি কোনো। তার আমি যদি ব্যক্তিগত আমাকে বলেন, এইগুলির ভিতরে কতগুলো বিষয় আছে যেগুলো আমি চাই না। আমি যখন হাঁ দেবো তখন আমার বিবেককে বন্দি করলাম। আবার আমি কতগুলো চাইলাম, আমি তখন না দিলাম, তখন আমার বিবেক কিন্তু সেখানে বন্দি হয়ে গেল। তো এটা একটা হ্যাঁ। তাহলে আপনারা গণভোটের ব্যাপারে রাজি হলেন কেন? রাজি হলো, আমরা তো বিএনপি পিছন ফিরে তাকায় 2008 সালে যে নির্বাচনটা হয়েছিল, আমরা জানতাম যে ওয়ান সরকার আমাদের ক্ষমতা আসতে দিবে না। সমস্ত কিছু জেনে তার প্রস্তাব দিয়েছিলেন ম্যাডামের কাছে। ম্যাডাম বলছে না, তোমাদের সাথে আমার কোনো আপোষ নেই। ওরা বলছে ম্যাডাম আপনার রাজি হন, আমরা যেগুলো করেছি এগুলোর ব্যাপারে আপনি কোনো রকমের আমাদের আইন ব্যবস্থা নেবেন না, আমরা আপনাকে ক্ষমতা নিয়ে আসবো। ম্যাডাম বলছে না, তোমাদের সাথে আমি এইভাবে একমত না। তখন তারা তৎকালীন আওয়ামী লীগ সভাপতির কাছে গেলেন, বলে আমরা যা যা করবো তাতে আপনার যদি সেগুলো আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে যদি হন, তাহলে আমরা আপনার সমর্থন করলো। ওই নির্বাচনে গেল বিএনপি শুধু দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য। আমি জানতেছি এই নির্বাচনে আমাকে জিততে দেবে না, একদম কম আসন দেওয়া হবে, তার জেনে শুনে গেছি। এবার আমরা কেন রাজি হচ্ছে, আমরা সব বিষয় আমাদের চিন্তার বাইরে থাকা কেন রাজি হচ্ছে, আমি যে স্পষ্ট চোখের সামনে দেখতেছি ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে এই সরকার ক্ষমতা থাকবে না। এই পরিবর্তন পর যারা আসবে তারা আমাদের পিঠে আমরা রাখবে না, বিএনপিও রাখবে না, এনসিপিও রাখবে না, কারোই রাখবে না। কেউ হয়তো অতিরিক্ত দালালি করে, এনসিপি সেটা পারবে না, বিএনপি সেটা পারবে না। তারা ভিড়ে যেতে পারবে কিনা তাও আমি জানি না। এই জন্য আমাদের একটা নির্বাচনটা হওয়ার মধ্য দিয়ে আমরা এই চ্যাপ্টার থেকে যাকে বেড়ে আসে। এবং আজকে জুলাই সনদ আপনার পরিপূর্ণভাবে পাস হলো কি না হলো, না হলো, এই যে আন্দোলনকারী যে রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে যারাই রাষ্ট্রীয় ক্ষমতা যায়, তারা কোনোভাবেই জুলাই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনত ব্যবস্থা নেবে না, কোনোভাবেই নেবে না। কিন্তু নির্বাচন না হওয়ার পর যদি কোনো সরকার আসে, কোনো কিছু হয়, তারা কিন্তু জুলাই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল, আমরা যারাই জড়িত ছিলাম, পিছন থেকে, সামনে থেকে, মাঝখান থেকে বুদ্ধি দিয়ে আমাদের কাউকে কিন্তু ছাড় দেবে না। মানে ভীষণ রকমের আমরা একটা বিপর্যয়ের অবস্থার মধ্যে কিন্তু। আর জোট গঠনের ব্যাপারটাকে আপনারা কেমন ভাবে দেখছেন? আপনাদের প্রার্থী মনোনয়ন দিয়েছে 237 জন, অর্ধশতর বেশি বাকি রেখেছে কেন? এটা কি এনসিপি বাকি রেখেছে? না, এনসিপি শুধু না, এনসিপি আরো দলগুলো আছে। আমরা যারা একসাথে আন্দোলন করেছি, আমাদের তো ঘোষণা আগের থেকে আছে, আমরা তাদেরকে আমাদের জোটের সাথে রাখবো। সেটা তো 60-70টার মতো হবে না, হতে পারে। আমরা তো আমরা চাচ্ছি একটা নির্বাচন করার জন্য যারা যারা মানে আসতে চায় তাদেরকে নিয়ে নির্বাচনটা করা দরকার। এনসিপি শিশির যেটা বলেছে, শিশিরের কথাকে আমি এক পোষণ করতে চাই যে নতুন দল, ওরা একটা আসনও যদি না পায় তা ওদের লজ্জার কিছু নেই। ওরা 300 আসন মনে দিতে পারে, ওইটাই ওদের পাওয়া, ওইটাই ওদের শক্তি। আস্তে আস্তে আগাবে তারা। আমরা দেখছি মাদারীপুর এক আসনে কামাল জামাল মোল্লাকে মনোনয়ন বাতিল করেছে জয় বাংলা বলার জন্য, স্থগিত করেছে মনোনয়নটি জয় বাংলা স্লোগান বলার কারণে। এখন আপনিও তো একসময় ছাত্রলীগে ছিলেন, জয় বাংলা আপনিও বলেছেন। আরো একটা ব্যাপার অনেক সময় আসে, জয় বাংলা বলার কারণে যে বিরোধগুলো সৃষ্টি হয়, জয় বাংলাকে আসলে শুধু আওয়ামী লীগের স্লোগান, জয় বাংলাকে আমাদের মুক্তিযুদ্ধের ছিল না? জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান ছিল, কিন্তু জয় বাংলাকে আওয়ামী লীগ নিজের করে নিয়েছিল। এই জন্য কি জয় বাংলা আমাদের কাছে পর হয়ে গেছে? যে কারণে, হ্যাঁ, সে কারণেই এখন আওয়ামী লীগের কেউ যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে তাহলে তার বিপদ আছে। তো আওয়ামী লীগের কোন নেতা বক্তব্য শেষে বলো জয় বাংলা, তবে জয় বাংলাকে কিন্তু বাংলাদেশের জনগণেরাও ধারণ করে। এখন তো ধারণ করে না। আওয়ামী লীগ যেহেতু জয় বাংলা নিজের করে নিয়েছিল। আজকে ধরেন এই যে জুলাই বিপ্লবের পর আপনার যারা ধরেন আপনার 72-71 সালে যারা মুক্তির নেতৃত্ব দিয়েছিল, আজকে সবাইকে আমরা বিদ্রোহ হতে ফেলে দিয়েছি না? আমরা 32 নম্বর ভেঙে দিয়েছি না? দিয়েছি তো। সেগুলো তো আসলে আরেক আলাপ, কতটুকু ঠিক ছিল কতটুকু ভুল ছিল। 32 নম্বর তো এখানে কোনো নিয়ে করে নাই। কেন ভাঙছে? ওটা কোনো রাজনৈতিক অফিসও না। এগুলো তো মব সৃষ্টি হয়ে ভেঙেছে। না, মব সৃষ্টি হোক, ওখান থেকে তো রাজনীতি নিয়ন্ত্রণ হয়নি। রাজনীতি হয়েছে তো গণভবন থেকে হয়েছে। গণভবন প্রথম দিন ভেঙে দিয়েছিল। তো 32 নম্বর তো ওখানে রাজনীতি, ওটা জাদুঘর। ওখানে স্বাধীনতা
আন্দোলন সংগ্রামের, ভাষা আন্দোলন, ৬২ আন্দোলন, ৭০, ৭১, সব কিছু ঐতিহ্য ছিল, সেগুলি এখন আছে। তো এটা কেন হয়েছে? যে এইটাকে ব্যবহার করে আওয়ামী লীগ শাসনটা চালাতে চেয়েছিল, ওইটাকে পুঁজি করে, যে কারণে আক্রোশটা সৃষ্টি হয়েছে। এবং এটা যখন প্রথম চোটে কিন্তু এইভাবে। প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের সাথে চ্যানেল, ফেসবুক, ইউটিউব এবং সকল ডিজিটাল প্ল্যাটফর্মে। আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। হ্যাঁ, তো এখন এইটা তো ধরেন আপনার আজকে এই ধরনের যে নূর হোসেন, সেলিম দিরা, রাফুল বসনিয়া থেকে শুরু করে একটা মিলন, জিহাদ আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এর সাথে পতন হয়েছিল। আওয়ামী লীগ জিহাদকে ধারণ করে না, আবার ডাক্তার মিলনকে আমরা সবাই ধারণ করি, যার সাথে করে আমরা করি, বিএনপি করে, আমরা করে। নূর হোসেনকে শুধু আওয়ামী লীগ ধারণ করে, আমরা করি, বিএনপি করতো, কিন্তু জিহাদকে আওয়ামী লীগ ধারণ করে না। কোনোদিনও জিহাদ দিবস তারা পালন করতো না, পালন তো করা উচিত। সেলিম দিরা দিবস পালন করে না, মানে বিএনপি করে না, যেহেতু জিহাদ দিবস করে না। শহীদদের নিয়ে ভাগাভাগি করে, এটা খুব মর্মান্তিক। আজকে আমি বলি 5 বছর পরে হোক, অথবা আমাদের এই যে নিজেদের এই যে বিভেদ সৃষ্টির মধ্য দিয়ে, আমাদের আন্দোলনকারী দলগুলো বিভেদ সৃষ্টির মাধ্যমে মধ্য দিয়ে যদি কোনো অঘটন ঘটে, এই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল, এই সরকার থাকলো না, তাহলে জুলাই বিপ্লবের শহীদদের প্রতি অশ্রদ্ধা দেখাবে, অশ্রদ্ধা দেখাবে তো, ওই জায়গায় আমরা চলে গেছি। এখন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা যখন ছিল, আইন করলো, জিয়াউর রহমানকে যদি কেউ স্বাধীনতার ঘোষক বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং আওয়ামী লীগ আইন করলো, এরপরে দেশে আর কোনো অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করতে পারবে না। এটি তো আসলে প্রতিহিংসার রাজনীতি, যেটা আমরা কখনোই যেতে চাই না। না, আমি যে বললাম যে আমি এই যে এখন জুলাই বিপ্লব, জুলাই আন্দোলন বা এটাকে আমরা সনদকে আমরা স্বাক্ষর করলাম, আইনি ভিত্তি সব দিলাম, কালকে যদি সরকার পরিবর্তন হয় থাকবে? আওয়ামী লীগ যেমন করেছিল যে অনির্বাচিত সরকার আর কোনোদিন রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, এখন তো নির্বাচিত সরকার, এখন তো অনির্বাচিত সরকার। এই জন্য আমাদের আমরা ওই জায়গায় যেতে চাই, যে আমরা যারা আন্দোলন করেছিলাম শহীদদের রক্তের জন্য কোনো অবমাননা না হয়, সেই কারণেই কিন্তু আমরা চাচ্ছি আমাদের ভিতরে ভেদাভেদগুলো ভুলে গিয়ে। এনসিপি মনে করে যে আমরা নতুন দল, বিএনপির সাথে আমরা সমঝোতা করতে ভালো, অপরাধ না। আবার যদি আমরা নিজে নিজে করবো, সেটাও অপরাধ না, করতে পারে তারা। একটা জিনিস আপনাকে বুঝতে হবে, দিন শেষে আমাদের অনৈক্যের জন্য ব্যাপক আকার ধারণ না করে, তার পরিপ্রেক্ষিতে নির্বাচনের জন্য না হয়ে অন্য কিছু যেন আমাদের সামনে না আসে, এই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। একদমই তাই। আমরা নির্বাচনের দিকে আসলে যেতে চাই। জয়নাল আবেদীন শিশিরের কাছে শুনবো, আপনার কাছে এই ব্যাপারটা কেমন মনে হয় যে জয় বাংলা বলার কারণে শুধুমাত্র একজনের মনোনয়ন বাতিলপ্রাপ্ত হওয়া, বা জয় বাংলাটাকে এনসিপি কিভাবে দেখে? জয় বাংলা কি বাংলাদেশের জনগণের স্লোগান নয়? আমি যদি ভুল না করে থাকি, 1938 সালে কাজী নজরুল ইসলাম প্রথম জয় বাংলা শব্দটি ব্যবহার করেন, এবং এটি ওনারই মনে হয়, আমি যদি ভুল না করে থাকি, যতটুকু জানি। কিন্তু স্বাধীনতা পরবর্তীতে আওয়ামী লীগ এই জয় বাংলা স্লোগান দিয়ে এমন কোনো অপরাধ নেই যে করে নাই। একজন মানুষকে খুন করছে, খুন করার আগে বলছে জয় বাংলা, কারো গুলি করে মেরে ফেলছে, ক্রসফায়ার দিচ্ছে, বলছে জয় বাংলা। এখন জয় বাংলা বলে তো আমাদের জুলাই আন্দোলনে ছাত্রলীগ, যুবলীগ আমাদের উপর হামলা করেছে, এবং প্রকাশ্য দিবালোকে ওরা মেশিন গান নিয়ে আমাদেরকে হত্যা করেছে, ওরা আমাদেরকে বিমান হামলা করেছে, হেলিকপ্টার দিয়ে যেভাবে গুলি করেছে। তাহলে ওদের জয় বাংলা তো এখানে মিনিং আলাদা হয়ে গিয়েছে। বাঙালি জাতির যখন মুক্তি সংগ্রামের সময় জয় বাংলা, কাজী নজরুল ইসলামের জয় বাংলা, আর কলকাতার মমতার জয় বাংলা, আর আওয়ামী লীগের জয় বাংলা কিন্তু এক না। কলকাতায় কিন্তু ভালো একটা জয় বাংলার প্রভাব চলতেছে এবং আন্দোলন চলতেছে বাংলা পক্ষ নামে, আপনারা হয়তো জানেন। তো এখন আপনি যদি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের মুখে জয় বাংলা পান, তাহলে তো সেটা বাংলাদেশের জনগণ তো এটাকে অবশ্যই বৃদ্ধির দেখে। আর আমি মনে করি না ওই যে বাসাবি জামান, যেটা ওই যে শিবচরে, উনি শুধু জয় বাংলা বলে কারণে ওনার মনোনয়ন কেস, আমি মনে করি না। আমি কালকে রাত্রে দেখছি অনেক মানুষ ওইদিকে মনে হয় শরীদপুরে যারা মনোনয়ন বঞ্চিত তারা বিক্ষোভ টিক্ষোভ করেছে। এছাড়াও আপনারা যদি গাগনীতে দেখেন, আজকে সারাদিন ভাঙচুর হয়েছে বিএনপি নেতাকর্মীরা, কুমিল্লায় হচ্ছে, আপনার চট্টগ্রামে, সারা দেশে বিএনপির মনে হচ্ছে যে মোটামুটি একটা হরতাল চলতেছে। যারা মনোনয়ন পায় নাই তারা একটা বাংলাদেশে একটা হরতাল উদযাপন করেছে। মনোনয়ন দেওয়ার কিছুক্ষণ আগেও বলেছিল যে যাকেই দেয়া হোক না কেন আমরা ঐক্যের সাথে কাজ করব। এটা তো বলেছে, কিন্তু আপনি কি দেখলেন? এখন মনে হচ্ছে একটি অঘোষিত হরতাল উৎসব। মোটামুটি এখন তো আমরা প্রত্যাশা করিনি বিএনপির কাছে এটা, যে হাবিব বললেন যে অনেক আগে দিয়েছেন।
আরো কমানো যেত হয়তো চাইলে, দল যদি চাইতেন না আরো কোনো পলিসিতে। এবং রাজনৈতিক দলগুলোর বাইরে সাধারণ জনগণ হিসেবে কিন্তু আমি গতকাল রাতে ভেবেছিলাম যে ভায়োলেন্সটা কম হবে। আপনাদের নাহিদ ইসলাম যে বলছে যে আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে রাজনৈতিক দলগুলো, আপনারা কি মনে করছেন আসলে তিনি কার কথা এক্স্যাক্টলি বলছেন? আমি আপনাকে বলি, আজকে গতকালকে মনে হয় ওরা আপনার আমির হোসেন মাহমুদ চৌধুরী সাহেব এবং হচ্ছে মির্জা আব্বাস সাহেব বলছে কিসের গণভোট একটা ইলেকশন দিয়ে দাও, পরে সব দেখবো আমরা, গণভোট দিয়ে তো কি হবে। আচ্ছা আমি একটা জিনিস বলি, হাবিব আমার সাথে এগ্রি করবেন এই ব্যাপারে। বিএনপি এই দেশের মানে মানুষের কিন্তু ম্যান্ডেট মানে অনেকবার পাইও কিন্তু ধরে রাখতে পারে না। আপনি যদি দেখেন 1981 সালে বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি সাত্তার সাহেব জিয়া রহমান মারা যাওয়ার পরে উনি কিন্তু নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু এই বিএনপির সাংগঠনিক এই বঙ্গুরতার কারণে এবং হচ্ছে রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রের পলিসিগুলো ঠিক না করার কারণে কিন্তু একটা সেনা শাসন বিএনপির হাত থেকেই আসছে। এবং বিএনপিকে আমরা ম্যান্ডেট দিলাম, কিন্তু একটা সেনা শাসন এসে ওনাদের নির্বাচিত গভর্নমেন্টকে পতন করে আমাদেরকে 9 বছর একটা মানে কি বলা যায় নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে আমাদের অরাজকতার মধ্যে। তারপরে গেল কি দেখেন 96-তে আমরা দেশবাসী বিএনপিকে উদ্ধার করলাম, স্বৈরাচার পতন করলাম, 3 দলীয় একটা রূপরেখা করলাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আসলাম। মোটামুটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা একটা স্যাটেল ইস্যুই ছিল এবং এই ব্যাপারে কারো কোনো দ্বিমত ছিল না। একটা ইলেকশনও করলাম আমরা 91-তে তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে, কিন্তু বিএনপি কি করলো 1996 সালে একদম একটা স্যাটেল ইস্যুতে দলীয় সরকারের অধীনে একটা ইলেকশন করে ফেললো। এই যে আপনার 15 জানুয়ারি বা 15 ফেব্রুয়ারি ইলেকশন মনে হয়। তো আপনার এই ইলেকশনের পরে আবার হানাহানি, মারামারি, সন্ত্রাস, হরতাল প্রকাশ্য হলো। পরবর্তীতে আরেকটা ইলেকশন করা লাগলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। বিএনপি কি করলো 2006 সালে তার পছন্দের একজন বিচারপতিদেরকে মানে রাখার জন্য বিচারপতিদের বয়স 65 থেকে 67 করলো, যার কারণে তৎকালীন আওয়ামী লীগ তিলকে তাল বানিয়ে ভারতের সহযোগিতায় বাংলাদেশে যেই বারবার ক্ষমতা এসেছে সেই আইন নিজের মতো করে নিয়ন্ত্রণ করেছে, পরিবর্তন আমি শেষ করি একটু। 2006 সালের পরে তো এই যে লগি বৈঠকের পরে 2007 সালে 111 ঘটালো। এই যে 111 থেকে 36 জুলাই পর্যন্ত এই যে 17-18 বছর আমাদেরকে এই আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের ফেসিস্ট কাঠামোর মধ্যে থেকে এবং এই জামানাটা শেষ করা লাগলো। এটা তো আইএমএ জাহিলিয়াতের একটা যোগ ছিল। আচ্ছা, আমরা এরকম অনেক কিছু দেখেছি। এনসিপি, আমি একটা প্রশ্ন করতে চাই, এনসিপি যে রাজনীতিটা করতে চায়, এনসিপি যদি ক্ষমতায় আসে তাহলে কি এনসিপি নিজের সুবিধার জন্য সংবিধানকে পরিবর্তন করা বা নতুন আইন প্রণয়ন করা বা আইনের ভিতর কিছু ঢোকানো, যুক্ত করা, বের করা এগুলো করবে না? আমি আপনার প্রশ্নটা আসতেছি বলি, বিএনপি দেখেন যখনই সরকারি দল থাকে ক্ষমতা ধরে রাখতে পারে না, স্যাটেল ইস্যুতে আবার ভেজাল বাঁধায়। আবার যখন সে বিরোধী দল থাকে সে কিন্তু বিরোধী দল থেকে ক্ষমতায় আসতে পারে না, আবার বিরোধী দলের দায়িত্বটুকু পালন করতে পারে না, নিজে নিপীড়িত হয়। বিগত 17 বছর আওয়ামী লীগ তারা এত পরিমাণ নিপীড়িত হয়েছে এবং সাথে সাথে দেশের জনগণকেও কষ্ট দেয় এবং ডুবায়, একসাথে ডুবে। 36 জুলাই যদি না হতো তাহলে বিএনপির অবস্থাটা কি হতো বলতো? এখন বিএনপি যেটা চাচ্ছে এই যে পুরাতন কাঠামোটা, এই ফেসিস্ট কাঠামোটা, এটা কোনোভাবে জোড়াতালি দিয়ে আবার একটি জনগণ একটি ক্ষমতা হস্তান্তর ইলেকশন করা। ইলেকশনও চাই কিনা আমার সন্দেহ, কিছু কিছু নেতার কথাবার্তায় যে কিসের মানে গণভোট। তারা চাচ্ছে আগে ক্ষমতা বসে যাওয়ার পরে যা হওয়ার হোক। আরে ভাই, আপনি তো 3বার ক্ষমতা হারাইছেন, 3বার আপনি ক্ষমতা হারাইছেন, আপনি তো থাকতে পারবেন না এই কাঠামোতে। আবার আপনি যদি একই চিন্তা করেন এখন তো আরও বেশি আপনার উপর রিপারকেশনটা হবে। যে এটা তো 2024 সাল, এই জেনজি তো আপনার ছাড় দিবে না। আপনি পুরাতন এই কাঠামো দিয়ে জোড়াতালি দিয়ে আপনি আবার ক্ষমতা থাকবেন। এটা বিএনপির আমার মনে হয় সিনিয়র লেভেলে ওনাদের এগুলো নিয়ে বেশি বেশি ভাবা উচিত। কেন জানি ওনারা এই যে জিনিসগুলো বুঝতেছেন না। ওনারা কি ম্যান্ডেট পেলেও কি এই ধরনের কাঠামোতে এক্সিস্ট করতে পারবেন ওনারা? এটা হাবিব ভাইয়ের কাছে শুনি। হাবিবুর রহমান, হাবিব কি বলবেন? বিএনপি কি আসলে ক্ষমতায় গেলেও পরে আগের মতোই ঘটনা ঘটবে? মানুষ বিশ্বাস রাখতে পারবে না আপনাদের উপর? এখানে কথাটা বুঝে বলতে হবে, জেনে বলতে হবে। বাংলাদেশের প্রথম নির্বাচন 73 সালে, সেই নির্বাচনের পরে 5 বছর পুরা হয়নি। 75 সালের 15 আগস্টে সরকারকে বিদায় করেছে, একদম পৃথিবীর ইতিহাসে বড় মেসাকার করে। 5 বছর যায়নি। এরশাদ সাহেব 2বার নির্বাচন করেছিল, 3 বছর কোনোবারই পার হয়নি। ইতিহাস। 91 সালে বিএনপি ক্ষমতা এসেছিল, 9 বছর তারা রাজপথে ছিল, তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। 5 বছর পুরা টার্ম পার করছে। তারপর যখন বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বে জামাত, জাতীয় পার্টি সহ সবাই যখন পদত্যাগ করলো, তখন শেষ দিন পর্যন্ত 5 বছর পর্যন্ত বিএনপি
ক্ষমতা সেই ছিল, আন্দোলনের নেতৃত্বে তো আপনিও ছিলেন। হ্যাঁ ক্ষমতা ছিল। তারপরে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধান সংযোজন করার জন্যই, যেহেতু একক সরকার ছিল না, সংবিধান পরিবর্তন করতে হবে, সংশোধন করতে হবে, সেই জন্য 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন করেছিল। 15 ফেব্রুয়ারি নির্বাচন ইতিহাসে একদিন স্মরণীয় লেখা থাকবে। 15 ফেব্রুয়ারি শুধুমাত্র নির্বাচন করেছিল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধান সংযোজন করার জন্য। তাদের আন্দোলন করতে, ওই আন্দোলন আমি নেতা। 90 সালে আমি নেতা। জিহাদের লাশ আমিই নিয়ে গেছিলাম। জিহাদের লাশের সময় আমিই সর্বপ্রথম বলেছি। আমরা একটু সামনের দিকে আগাই। না, আপনারা কি আমি এখন বলি না, এখন পরিবর্তনের তা না, রাজনীতি করতে চান পরিবর্তন না? না, ইতিহাসটা শুদ্ধ ইতিহাস হতে হবে তো। তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আন্দোলনের পরে। তারপরে আওয়ামী লীগের বিরুদ্ধে আবার বিএনপি আন্দোলন করলো, বিএনপি সহ 4 দলীয় জোট সব সহ। তারপরে বিএনপি আবার ক্ষমতায় আসলো, তো পারে না কেন? আন্দোলন করেই তো বিএনপি আবার ক্ষমতায় আসে। এবং 2001 সালে যে ক্ষমতায়, তার পুরা টার্ম পালন করেছে। কখন, কে বললো যে বিএনপি ক্ষমতা থাকতে পারে না? কে বলছে? ইতিহাস তো এটা, ইতিহাস তো এটা। একবার ইতিহাস হলো জিয়া রহমানকে হত্যা করে এরশাদ ক্ষমতা দখল করেছে, কে সাত্তার সরকারকে সরিয়ে দিয়ে জিয়া রহমান হত্যাকাণ্ড সমাপ্তির পর। তারপর 2বার নির্বাচন ক্ষমতা, জনগণের ম্যান্ডেটে ক্ষমতা এসেছে, পুরো 5 বছর তার পালন করেছে। আর 15 ফেব্রুয়ারি তৎপর সরকার বিধান সংযোজন করার জন্য নির্বাচন, এটা তো একটা ঐতিহাসিক ঘটনা। এরপর আপনি বলেন বিএনপি রাষ্ট্রে ক্ষমতা আসার পর এই দেশ, এই যে আজকে বাংলাদেশ, এই দেশ কে গড়েছে? কে করেছে? এই দেশে ছিল একদলীয় শাসন ব্যবস্থা। কে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে? শহীদ জিয়া রহমান। এই দেশ ফকিরের দেশ ছিল, দুর্ভিক্ষের দেশ ছিল, খাদ্য খাতের দেশ ছিল। কে এই দেশ খাদ্য সংরক্ষণ করে খাদ্য রপ্তানি শুরু করলো? কে? তার নাম জিয়া রহমান। শেষ করতে দেন, আমাকে গণতন্ত্রের কথা শেষ করতে দেন, যে বিএনপির ইতিহাস জানতে হবে তো। এই যে বিদেশে ম্যান 1 কোটির উপর মানুষ বিদেশে, কে শুরু করেছিল? শহীদ রাষ্ট্রপতি নিউজ তারা লাগানোকে কেন্দ্র করে এই দেশে আজকে 50 লক্ষ নারীরা কাজ করে, 2.5 কোটি মানুষ রাষ্ট্রের সম্পৃক্ত। কে করেছিল? গান্ধী কে প্রতিষ্ঠা করেছিল? জিয়া রহমান করেছিল। তো কে বিএনপির বাধা করেন? এই যে ব্যাংক ব্যবস্থা বেসরকারি, কে শুরু করেছিল? বিএনপি করেছিল। এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, কে শুরু করেছিল? কার আমলে? বিএনপি করেছিল, ম্যাডাম খালেদা জিয়া করেছিল। এই যে খাদ্যের শিক্ষার বিনিময়ে খাদ্য কে পালন করেছিল? খালেদা জিয়া করেছিল। নিরক্ষরদের অক্ষর জ্ঞান দেওয়া কে শুরু করেছিল? হারিকেন লাগে জিয়া রহমান করেছিল। এই দেশে এই যে টেলিফোন বেসরকারি, কার আমল শুরু হয়েছিল? বিএনপির আমল শুরু হয়েছে। এই পত্রিকা যে 91 ক্ষমতা হবে, এতগুলো পত্রিকা, আজকের কাগজ, বিভিন্ন পত্রিকা বলে, কার আমলে? বিএনপির আমল হয়েছে। বিএনপি যখনই এসেছে তখন দেশে উন্নয়ন হয়েছে। উন্নয়নের গল্প আসলে আওয়ামী লীগও শুনে। আপনি না, আওয়ামী লীগ বললে হবে না তো। যে নতুন ধারার যে রাজনীতি, সেটাতে বিএনপি কতটুকু খাপ খাওয়াবে? নতুন ধারায় আমাদের নেতা জনাব তারেক রহমান পরিষ্কার করে বলছে, আমাদের পুরো রোড ম্যাপ আছে। শুধু আজকে বাংলার রাজনৈতিক দলগুলো কি বলছে? জুলাই বিপ্লব, জুলাই স্বাক্ষর হতে হবে, পেয়ার দিতে হবে, আগে নির্বাচন, এই আর কি আছে? আমাদের পরিষ্কার আমাদের বক্তব্য। আমরা এখানে ছাত্রদের কি হবে, শিক্ষানীতি কী হবে, ছাত্রদের আরও ভাষা শিখতে চায়, 2টা ভাষা বাংলা ইংরেজির পাশাপাশি বিদেশে যাওয়ার জন্য, সেটা আছে আমাদের। আমাদের স্বাস্থ্যনীতি কী হবে, আমাদের কৃষিনীতি কী হবে, আমাদের শ্রমনীতি কী হবে, আমাদের অর্থনীতি কী হবে, পরিষ্কার রোডম্যাপ আমরা দিয়েছি। এবং আমরাই তো জুলাই বিপ্লব, আমার ভাই বললেন যে হতো না, হতো, আজকে কালে হতো তো। আমি যে জেলখানা থেকে বের হলাম, আমার লক্ষ লক্ষ মানুষ কারাগারে গিয়েছে, আমরা শত শত মানুষ নিখোঁজ হয়েছে, হারিয়ে গেছে। এমনি কি জুলাই বিপ্লব হয়েছে? একদম মানে চৈত্র মাসে যেমন গাছের পাতা পড়ে একদম খড়খড়া হয়ে থাকে, একটা বিড়ি পড়লে পরে, বিড়ি পড়লে ওইটা আগুন ধরে। বর্ষাকালে ম্যাচের পর ম্যাচ মানে আগুন ধরে না। ওই জায়গায় আমরা নিয়ে গিয়েছিলাম, আমাদের রক্ত ঘাম শ্রমের বিনিময়ে। এবং বিগত সরকার অর্থনীতি ধ্বংস করেছিল, টাকা পাচার করেছিল, ভোটের রাজনীতিকে একে এর ভিতরে নিয়ে ফেলে দিয়েছিল। সেই কারণে মানুষ বিক্ষুব্ধ ছিল। তাই ওই রিক্সা ড্রাইভার কেন যাবে, বাসের হেল্পার কেন মারা গেল, আমাদের রোডম্যাপ দেওয়া আছে, আমাদের রোডম্যাপ দেওয়া আছে। আমরা এই সরকার ক্ষমতা মানে আগে আমরা পরিষ্কার করে 31 দফা প্রণয়ন করেছি। ফ্যাসিস্ট হওয়ার কোনো সুযোগ নেই। 5 বছর পর পর সরকার ক্ষমতা হস্তান্তর করবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হবে, কাজ না করলে সে আসতে পারবে না। পরপর 2 বছর প্রধানমন্ত্রী হতে পারবে না। প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য আনয়ন করার 31 দফার মধ্যে আছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে, যার মধ্যে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে যদি নির্বাচন নিয়োগ এবং অপসারণ হতো, তাহলে বেগম খালেদা জিয়াকে 5 বছরের সাথে 10 বছর উচ্চ দিত না। তারেক রহমানকে
ওই সাপ্লিমেন্ট কার্ড ব্যবহার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমরাও চাই এই সবকিছু বাস্তবায়িত হোক। দুজনকে ধন্যবাদ। দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিএনপির ব্যাপারে জানতে পারলাম আসলে বিএনপি নতুন ধারার রাজনীতির সাথে জনগণের চাপ অনুযায়ী নিজেকে পরিবর্তন করে একটি নতুন রাজনীতি, নতুন নির্বাচনের পর ক্ষমতা আমাদেরকে উপহার দিতে চায়, যেখানে বিএনপি হবে জনগণের সরকার। আবার গণভোট নিয়ে যে জটিলতাটি চলছিল, যে 7 দিনের মধ্যে দাবি ঐক্যমতে আসতে হবে সকল রাজনৈতিক দলদের, সেই 7 দিনের মধ্যে 2 দিন কিন্তু ইতিমধ্যে চলে গেছে, আর 5 দিনের মধ্যে অন্যান্য সব দলগুলো ঐক্যমতে আসতে পারবে এবং গণভোট এবং নির্বাচন কবে হবে সেই তারিখও আমরা জানতে পারবো। নির্বাচনের দিন গণভোট নাকি নির্বাচনের আগে গণভোট, সেই দিকে যাচ্ছি আমরা এবং একটি উৎসব মুখর পরিবেশে আমরা আমাদের ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবো সে প্রত্যাশা ইউসিবি টু দ্য পয়েন্টের আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।